নমস্কার, শান্তনিপির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। 50 কোটি টাকা ব্যয় করে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। রবিবার এর ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন উদয়পুর চন্দ্রপুর স্থিত মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন বিশ্ববিদ্যালয় ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উপজাতি ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ আরও অন্যান্য অতিথিগণ। ফলক উন্মোচনের পর প্রদীপ প্রজ্বলন করে ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উপজাতি ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক কিশোর বর্মন সহ অন্যান্যরা। রবিবার সকালে মধু পোকার আক্রমণে আহত বহু ব্যক্তি। এরই মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনা কাঠালিয়া ব্লকের অন্তর্গত নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ড জামিনী টিলা এলাকায়। বিগত কয়েকদিন ধরে এলাকায় মধু পোকার যন্ত্রণায় আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে। ঘটনার বিবরণে জানা যায়, সীমান্তে কাঁটাতারের ওপারে জঙ্গলের ভিতর একটি গাছের মধ্যে বড় মধু পোকার বাসা। রবিবার সকালে নাকি কিছু বাজ পাখি মধু পোকাকে আক্রমণ করায় শত শত মধু পোকা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, মানুষকে কামড়াতে শুরু করে। এমনকি জামিনী টিলার বাড়ি ঘরেও ঢুকে পড়ে মধু পোকা। রবিবার সকালবেলা যারা আহত হয়েছে তারা হলো চন্দন মজুমদার, সঞ্জিত দে, রাজদীপ দেব, পিন্টু ঘোষ। এর মধ্যে পিন্টু ঘোষ এবং রাজদীপ দেবকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল চিকিৎসার জন্য। সকালবেলায় এই ঘটনায় যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকার অধীন মজুমদার এবং শঙ্কর দাস বলেন, প্রশাসন অবিলম্বে যদি মধু পোকার বাসাটি ভাঙতে ব্যবস্থা না করে তাহলে এলাকাবাসী বড় সমস্যায় পড়বে। এখানে তার কাটার লগে গ্রিবের সাথে একটা মধুর বাসা হয়েছে। সকাল বিকেল মানুষের শুধু কামড়াইতে আছে, মানুষ বাড়ি ঘরে থাকতে পারে না, আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। পোকালি বাইরে মাঝে মাঝে বাইরে মানুষের কামড়াইতে আছে, আবার বাড়ি ঘরেও ঢুকে। আজকেও কামড়াইছে 4-5 জন হবে। এখন বন দপ্তরের খবর দিয়া এটা বাসাটা ভাঙানোর দরকার। মানুষজন যাইতে পারে না, এটা তার গাড়ার হেতিকে বাসাটা মানুষজনের খুব আক্রমণ, খুব বৃহৎ কামড়াইতে আছে। কত জনের কামড়াইছে? 3-4 জনের কামড়াইছে আজকে। কি নাম আপনার? আমার নাম শঙ্কর দাস। কামড়াইছে ওই যে নিব্বাপুরের একজন আইতে লাগলো পিন্টু তার ভাইকে আইতে লাগলো, তার ছেলেরও কামড়াইছে। এরপর আমরা পুষ্কুনিত করছি, পুষ্কুনিত থেকে আর রক্ষা পাইতেছে না। আমরা বাড়ির যে কোনো রকম আগুন টাগুন দিয়ে এরপর তার ইয়ে করে হসপিটাল নিয়েছি। হাসপাতাল ভর্তি চিকিৎসা হয়েছে নি? এখন চিকিৎসা এখন হয়েছে। এটা কোন গাঁও সভা? ডাকাতির ঘটনায় আরও এক কুখ্যাত ডাকাত গ্রেপ্তার। উদ্ধার হলো ধারালো অস্ত্র ও টিএসআর এর পোশাকও। এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে চুরাইবাড়ি থানার পুলিশ। পুলিশ এখন উদ্ধার করতে পারেনি ডাকাতির ঘটনায় ব্যবহৃত বন্দুক। চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে ডাকাতির ঘটনায় আরও এক কুখ্যাত ডাকাত গ্রেপ্তার। উদ্ধার হলো ধারালো অস্ত্র ও টিএসআর এর পোশাকও। এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে চুরাইবাড়ি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত 22 ফেব্রুয়ারি গভীর রাতে এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে। এদিন টিএসআর এর পোশাক পরিধান করে গৃহস্থের মাথায় বন্দুক ঠেকিয়ে অভিনব কৌশলে ডাকাতি কাণ্ড সংঘটিত করেছিল একদল ডাকাত। পরে পুলিশ তদন্তে নেমে গত বুধবার গভীর রাতে এই কাণ্ডে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করে ডাকাত দলের 2 সদস্য কাবিল হোসেন ও জমির উদ্দিনকে। তাদের উভয়ের বাড়ি কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ড এলাকায়। থানায় তদন্তকারী পুলিশ অফিসার জানায়, চুরাইবাড়ি থানার পুলিশ উক্ত ঘটনায় সুনির্দিষ্ট 6/25 নম্বরে BNS 331/4/310-2/117-2/35 এবং অস্ত্র আইনে 27 ধারায় মামলা রুজু করে তদন্ত নামে এবং ডাকাতিকাণ্ডের 4 দিন পর জড়িত 2 দুর্ধর্ষ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। শেষে 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদেরকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হলে 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। পরবর্তী সময় ধৃতদের রিমান্ডে এনে জেলা ও মহকুমা পুলিশ আধিকারিক এবং চুরাইবাড়ি থানার ওসি জিজ্ঞাসাবাদ চালিয়ে শনিবার ডাকাতদলের আরেক সক্রিয় সদস্য বিলাল উদ্দিনকে জালে তুলতে সক্ষম হয়। জানা গেছে, তাঁর বাড়িও দক্ষিণ কদম
আগরতলা গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে। পরে ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ করে ধৃত বিল্লালের স্বীকারোক্তিতে শনিবার গভীর রাতে ডাকাতি কাণ্ডে ব্যবহৃত টিএসআর জওয়ানদের ব্যবহৃত রঙের 3 জোড়া পোশাক, 2টি শাবল, 1টি দাও, ভুজালি ইত্যাদি গোবিন্দপুর এলাকায় একটি জঙ্গল থেকে ডিসিএম জিনিয়াস দেববর্মার উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে বলে জানায় অফিসার ইনচার্জ খোকন সাহা। তিনি আরো জানান, উক্ত ডাকাতি কাণ্ডে আরো কয়েকজন জড়িত রয়েছে, যদিও পুলিশের তদন্তের স্বার্থে তাদের নাম বলা হয়নি। তারিখ রাত্রেবেলা গোবিন্দপুরে একটা ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। তারপর আমরা তদন্তক্রমে প্রথম আমরা 2 জনকে গ্রেপ্তার করি। তাদের নাম হচ্ছে কাবিল হোসেন এবং জামির উদ্দিন। তারপর তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করি পুলিশ রিমান্ড চেয়ে। তো যথারীতি মাননীয় আদালত 3 দিনের পুলিশ রিমান্ড দেয়। তাদের পুলিশ রিমান্ড থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমরা আরেকজনের নাম পাই, নাম বিলাল উদ্দিন। ওকে আমরা অ্যারেস্ট করি। তারপর ওদের কথা মতো আমরা কিছু টিএসআর ইউনিফর্ম রিকভার করি, যেগুলা ওরা গায়ে দিয়ে যে ডাকাতি কাণ্ড সংঘটিত করেছিল ওইগুলো। না, হাতিয়ারপত্র তো এখনো উদ্ধার হয়নি, তদন্ত চলছে। মানে আরও কিছু লোক আছে যেগুলো আমরা তল্লাশি চলছে ওদেরকেও অ্যারেস্ট করার। এদিকে ডাকাতিকাণ্ডে ব্যবহৃত পোশাক সহ কিছু সামগ্রী উদ্ধার হলেও চুরি যাওয়া কোনো সামগ্রী উদ্ধার হয়নি এখনো। তাছাড়া উক্ত কাণ্ডে ব্যবহৃত 2টি বন্দুকও উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে, যদিও এই বিষয়ে পুলিশ তদন্ত জারি রেখেছে। এদিকে ধৃত বিল্লাল উদ্দিনকে রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে। শান্তন টিভি। আগামী 11 মার্চ রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন দাবি সামনে রেখে এক জনসভার আয়োজন করা হবে। এরই প্রস্তুতি অঙ্গ হিসেবে রবিবার অল ত্রিপুরা কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, আগামী 11 মার্চ জয় বাপু, জয় ভীম, জয় সংবিধানের কেন্দ্রীয় জামায়াত আগরতলা শহরে অনুষ্ঠিত হবে। ওরিয়েন্ট চৌমুহনীতে হবে এ জামায়াত। এ জামায়াতে কেন্দ্রীয় নেতৃত্ব সহ যুব কংগ্রেসের আইকন কানাইয়া কুমারকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সাথে প্রদেশ কংগ্রেসের শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন। আসন্ন জনসভার প্রস্তুতি হিসেবে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, দীর্ঘদিন পর কংগ্রেস পুরো শক্তি নিয়ে মাঠে নামছে। এই জনসভা থেকে বিভিন্ন প্রতিবন্ধকতার বিরুদ্ধে এবং মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আহ্বানে আওয়াজ তোলা হবে বলে জানান তিনি। আরো বলেন, রাজ্যের উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি সংঘটিত হচ্ছে। এর বিরুদ্ধে সোচ্চার হতে কংগ্রেস মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আগামী 11 মার্চ জয় বাপু, জয় ভীম, জয় সংবিধানে কেন্দ্রীয় জামায়াত আগরতলা, এবং সেটা হবে ওরিয়েন্ট চৌমুহনীতে। আমরা এই জামায়াতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদের তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের এই জামায়াতে সারা রাজ্য থেকে সব কয়টা আমাদের বিভাগ, গণসংগঠন, যা আমাদের সেল, শাখার সংগঠন সারা রাজ্য জুড়ে তারা তাদের প্রচারাভিযান চালিয়েছে। আজকে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্যভিত্তিক এক সভা আহ্বান করা হয়েছে সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে। 11 তারিখের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং দীর্ঘদিন আমরা কেন্দ্রীয়ভাবে জামায়াত করার ক্ষেত্রে আমাদের নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়েছে। ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহযোগিতায় খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অব এক্সিলেন্স উদ্যোগে দা অস্মিতা সিটি লিগ অনুষ্ঠিত হয়। আগরতলা বাদারঘাট রাইমা সুইমিং পুলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এদিন 2টি ইভেন্টের উদ্বোধন হয়। এর মধ্যে ছিল জুডো ও সুইমিং। মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রেখে বলেন, রাজ্যের ছেলেমেয়েরা যাতে খেলাধুলার মধ্যে এগিয়ে যেতে পারে তার জন্য রাজ্য সরকার বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছে এবং যে
সব ছেলে মেয়েরা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য সরকার বিভিন্ন স্কিম চালু করেছে, কারণ খেলাধুলার মাধ্যমে রাজ্যের এবং দেশের সুনাম অর্জন হয়। তাই প্রত্যেক ছেলে মেয়েকে খেলাধুলায় এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। অন্যান্য রাজ্যের তুলনায়, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের তুলনায় আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার, আমরা অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলেছি ইতিমধ্যে। আমাদের খেলাধুলারও আমরা গ্রামীণ স্তর থেকে ছেলেমেয়েদেরকে তুলে আনার জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ আমাদের দপ্তর নিয়েছে। তো তারপরেও আমরা কোথায় না কোথায় যেন মনে হয় আমাদের কিছু ত্রুটি রয়ে গেছে, তার জন্য আমাদের যে ধরনের অ্যাচিভমেন্ট করার আমরা সেগুলো করতে পারছি না। তার জন্য আমাদের যারা দপ্তরের আধিকারিকগণ রয়েছেন, যারা কোচরা রয়েছেন, তাদের কাছেও আমি অনুরোধ করব আমরা সেগুলোর জন্য আমাদের ত্রুটিগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে সংশোধন করা। আমাদের রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে, তাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে। তথাকথিত যে ধরনের খেলাধুলা শেখানো হয়, নিশ্চয়ই যারা কোচ তারা তো বুঝেন যে কি করলে আরো ভালো হবে, কিন্তু সময়ের সঙ্গে আমার মনে হয় একজন তোমাদেরই একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আমি বলি, আমার মনে হয় আমাদের ছেলে মেয়ে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে প্রতিদিনে দৈনন্দিন যে তাদের রুটিন তার থেকে বের করে মাঝে মধ্যে একটু তাদের খোলা আকাশের নিচেও নিয়ে যাওয়া, অর্থাৎ সময় সময় বাইরে এন্টারটেনমেন্ট বা কোথায় ভ্রমণ, বিভিন্ন ভাবে তাদেরকে যেন ভালো এক্সপোজ পাওয়া যায় সে ধরনের কোনো কার্যক্রম হাতে নেওয়া যায় কিনা। রাজ্য রাজনীতির অন্যতম বিষয় হয়ে উঠেছে রাজধানীর লেকচুমনি বাজারের উচ্ছেদ অভিযান। শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দলের চলছে তরজাল লড়াই। রবিবার সকালে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির একটি প্রতিনিধি দল বাজারে যান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুধন দাস। তিনি বলেন, গত 26শে ফেব্রুয়ারি আগরতলা পৌর নিগম অমানবিকভাবে বাজার থেকে প্রায় 5 শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ের দোকানপাট বুলডোজার দিয়ে উচ্ছেদ করে দিয়েছে। তারা দীর্ঘ 50 থেকে 60 বছর ধরে বাজারে ব্যবসা করে আসছে, অথচ সরকার কোনো রকম পরিকল্পনা না গ্রহণ করে তাদের অমানবিক ও বর্বরতামূলকভাবে উচ্ছেদ করছে। সেদিন রাত 12টার পর থেকে এই অভিযান চালানো হয়, ফলে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের। তিনি আর বলেন, উত্তরপ্রদেশ এবং দিল্লি থেকে বুলডোজারের সংস্কৃতি আমদানি হয়েছে, এগুলো উন্নয়নের সহায়ক নয়, ধ্বংসের পথে নিয়ে যেতে বুলডোজারের সংস্কৃতি আমদানি করেছে বর্তমান শাসক দল পরিচালিত আগরতলা পৌর নিগম। 26শে ফেব্রুয়ারি রাত্রে 12টার পর থেকে এই লেকচুমনি বাজারে যেভাবে বুলডোজার প্রায় 5 শতাধিক ব্যবসায়ী, যারা সবজি ব্যবসায়ী, চা দোকান, মাছ বিক্রি করে, মাংস বিক্রি করে, অন্যান্য ছোট দোকান, এমনকি প্রতিমা যারা বানায়, এক একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে দেখেছি তারা 50 বছর, 53 বছর, তার চেয়েও বেশি সময় ধরে ব্যবসা করছে। ছোট ছোট ব্যবসায়ী এই দোকানের উপর নির্ভর করেই তাদের পরিবার চলে, ছেলে মেয়েদেরকে প্রতিপালন করতে হচ্ছে। এই বাজারটাকে আগাম কোনো নোটিশ না দিয়ে, আগাম কোনো ব্যবস্থা গ্রহণ না করে অমানবিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। তাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ব্যবস্থা করেনি। এটা অত্যন্ত অমানবিক ঘটনা, এটা বর্বরতার পর্যায়ে পড়ে এই পর্যায়ে চলে গেছে। এর আগেও আমরা দেখেছি আগরতলা শহরের বাজার উন্নয়নের সময়, বিশেষ করে বামফ্রন্টের সময়ে উন্নয়ন হয়েছে, বাজার ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য অস্থায়ীভাবে হলেও একটা ব্যবসার জায়গা করে দিয়ে তারপরে স্থায়ী ব্যবস্থা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হতো। আর এখন কি করা হবে, কোনো পরিকল্পনার কথা যেমন জানানো হয়নি ব্যবসায়ীদের, তেমনি কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া এইভাবে যে ব্যবস্থা নিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং দাবি করছি অবিলম্বে তাদের এই স্থায়ীভাবে যাতে ব্যবসা করতে পারে তার ব্যবস্থা অতি অবিলম্বে এই সরকারকে করতে হবে। বিকাশ ত্রিপুরায় খবরের জেরে ঘুম ভাঙল খোয়াই পৌর পরিষদের। সামনে বর্ষার মরশুম, এর আগে খোয়াই শহরের পাকা ট্রেনের বেহাল দশায় পরিণত হয়ে আছে। সংবাদের জেরে
জল নিষ্কাশনী ব্যবস্থার হাল ফেরাতে পুরো এলাকায় সাফাই শুরু করেছে পাকা ড্রেনের। খোয়াই পৌর পরিষদের সবকটি ওয়ার্ড এলাকায় জল নিষ্কাশনীর ব্যবস্থা বিকল হয়ে পড়েছিল। প্রতিটি ড্রেনে আবর্জনায় ভরা, সাথে রয়েছে বাড়িঘরের পরিত্যক্ত অজস্র বর্জ্যের সমাহার। ফলে এসব ড্রেনে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ফুলে ফেপে উঠেছে নোংরা জল, জমা জল ড্রেন উপচে এসে পড়েছে রাস্তায়। পরিত্যক্ত বর্জ্য আর আবর্জনার পাহাড়ের ড্রেনের ভেতর থেকে বের হয়ে আসছে দুর্গন্ধ। বর্জ্যের পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায়। রবিবার খোয়াই পৌর পরিষদের সাফাই কর্মীরা লালছড়া অফিস টিলা, জিপস স্ট্যান্ড, বিপিসি পাড়া, কালীবাড়ি রুট ইত্যাদি এলাকায় জোর কদমে শুরু করে পাকা ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বর্ষাকাল আসার আগে পৌর নিগমের 15টি ওয়ার্ডের সবকটি ড্রেন পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে বলে জানান পৌর প্রধানের কাছ থেকে। আমি পুরো প্রধান হিসাবে আমার পুরো নাগরিকদের কাছে আমার মানবিক আবেদন, আসুন সবাই মিলে আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পুর পরিষদ নিরন্তর কাজ করে চলছে। সামনেই বর্ষা, এই বর্ষাকে সামনে রেখে আমরা খোয়াই পুর পরিষদ অঞ্চলের সবগুলি রোড সাইড ড্রেন যে নিকাশি ব্যবস্থা পরিষ্কার আমরা করছি। সারা বৎসর আমরা এই কাজ করছি। আমি পুরো নাগরিকদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আমাদের এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আপনাদের কাছে আবেদন, আমাদের স্বচ্ছ ভারত মিশনে প্রতিদিন বাড়ি বাড়ি দিদিরা আপনাদের বাড়িতে যাচ্ছে, আপনাদের তৈরি বর্জ্য নিয়ে আসছে। আপনারা আপনাদের তৈরি বর্জ্য এবং প্লাস্টিক ড্রেনে ফেলবেন না। এই বর্ষায় যাতে এই শহর বানভাসী না হয় সেই কাজে আপনারা সচেতন থাকবেন। বিশালগড় জাঙ্গালি এলাকায় অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 2টি শিশু সহ মোট 4 জন। ঘটনা শনিবার রাতে। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। জানা যায় শনিবার রাতে জাঙ্গালি এলাকায় আগরতলা উদয়পুর সড়কে TR07A 2688 নম্বরের অটো গাড়ির সাথে TR07A 9649 নম্বরের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় জয়ন্তী সরকার ও তার ছেলে আয়ুষ সরকার, জয়শ্রী ভৌমিক ও তার কন্যা মণিদীপা ভৌমিক। আহতরা সকলে অটো গাড়ি যাত্রী ছিলেন। জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা একটা কল আছে, আমরা সঙ্গে গেলাম, পেশেন্ট করে আমরা বিশালগড় মহকুমা হসপিটালে পৌঁছেছি। অ্যাক্সিডেন্টটা কী করে হয়েছে? অটো আর বাইক। আচ্ছা, কয়জন আহত হয়েছে? 4 জন। আপনারা কয়জন টানছে? 4 জন হয়েছে। আয়ুষ সরকার একটা, হ্যাঁ, তারপরে মণিদীপা ভৌমিক, হ্যাঁ, জয়ন্তী ভৌমিক, হ্যাঁ, জয়ন্তী ভৌমিক একজন, হ্যাঁ, অটোতে তারা অটোতে আছে। 4 জন আছো না? শনিবার গভীর রাতে কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে ধর মার্কেটে দেব ভ্যারাইটিস নামে এক কাঠের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। সঙ্গে সঙ্গে খবর পেয়ে কুমারঘাট ও কাঞ্চনবাড়ি থেকে অগ্নি নির্বাপক দপ্তরের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু শেষ রক্ষা হলো না। কিভাবে আগুনটি সূত্রপাত তা জানা যায়নি। পাশাপাশি পাশের আরও 2টি দোকানে আগুনের অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়। আমার ফার্নিচার দোকানের গোডাউন এবং কাঠের কারখানাতে আনুমানিক গত রাত্রে আনুমানিক 12টায় মানে এই অগ্নিকাণ্ডটা ঘটে। এই কারখানাতে আমরা কাঠের জিনিস উৎপাদন করার পরে সামান্য তার যে জিনিসটা দেখানো দরকার সেটা আমরা শোরুমে তুলি, আর বাকি সব মালগুলাই আমরা এই গোডাউনে রাখি। সেই নিরিখে যে পালং, তার আশা, সানি এবং স্ট্যান্ড, ছাদ, বক্স পালকের সাইড সবগুলো আমরা এই রুমেই রাখি। সুতরাং আর এবং ক্যাবিনেটের বিভিন্ন যাবতীয় জিনিস সাথে সাথে কিছু শোকেজও রাখি। এবং মানে যে কাঠ আমরা কিছু সংখ্যক কাঠের কারখানা করে রাখি, না যে কাঠ যেটা হয় মেশিনে, এই কাঠগুলো আমরা কাঠের কারখানা করে রাখি। এই অবস্থায় আগুন লাগার ফলে দেখা যাচ্ছে যে ব্যাপক টাকার, আমার প্রায় 6 লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে আনুমানিক 12টার মধ্যে
আমরা ফায়ার সার্ভিসের একটা শব্দ পাই। তো স্কুল রোডে এখানে আমার একটা দোকান আছে, তো ফায়ার সার্ভিসের শব্দ পেয়ে আসলাম, দেখলাম আসলে তখন অনেকটা 90% প্রায় ড্যামেজ, সমস্ত কিছু ওনার জলে পড়ে গেছে। ওনাকে সকালবেলা আসলাম এবং ওনাকে জিজ্ঞেস করলাম যে কী ক্ষয়ক্ষতি। উনি বললেন 3-4 লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এটা বিরাট একটা অংশ ওনার ক্ষতি হয়েছে। মানে কার এই নীলমণি দেব, ভদ্রলোক নীলমণি দেব কুমারঘাট, উনি একজন ফার্নিচারের ব্যবসা করতেন। তো ওনার ফার্নিচারের সমস্ত আইটেম দেখলাম পুড়ে গেছে, সমস্ত আইটেম। দেশকে সুস্থ রাখতে নিজেকে সুস্থ রাখুন, এই বার্তা দিলেন পদ্মশ্রী দীপা কর্মকার। রবিবার জিও সায়েন্স অব সেফ ওয়ার্ল্ডের 175 বছর উপলক্ষে ও ওএনজিসি ও গেইল যৌথভাবে পদযাত্রা সংগঠিত করে। পদযাত্রাটি 79 টিলা থেকে শুরু হয় রাধানগর গেইল অফিস পর্যন্ত। পদ্মশ্রী দীপা কর্মকার ছাড়াও ওএনজিসির অ্যাসেট ম্যানেজার কৃষ্ণকুমার সহ গেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যদি আমরা সুস্থ থাকি তাহলে শুধু ফিজিক্যালি না, মেন্টালি সুস্থ থাকাটাও খুব জরুরি, যেটা আপনাদের এক্সারসাইজ দ্বারাই খুব স্বাভাবিকভাবে হয়। এবং এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের আমি দেখতে পেয়েছি। আমি বলবো প্যারেন্টসরা যারা আছেন, আসুন বাচ্চাদের স্পোর্টসের গ্রাউন্ডে নিয়ে আসুন। সেটা একটা খুব ভালো জায়গা, সুন্দর জায়গা, যেটা সত্যি একজন দেশকে প্রাউড করার মতো জায়গা, যেটা একটা স্পোর্টস আর একটা সেনা, দুটো জিনিস যেটা আছে আমাদের দেশের পতাকাকে উপরে ওঠার জন্য। সেই দুটো স্পোর্টস এবং ডিফেন্স, যেটা দুটোর দ্বারা আমরা উঠাতে পারি, এবং তার থেকে প্রাউড জিনিস কিছু হয় না। রামকৃষ্ণ পরমহংস দেবের 190তম জন্মতিথি উপলক্ষে খোয়াইয়ের রামকৃষ্ণ আশ্রমে 4 দিন ব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বেলা 11টা নাগাদ খোয়াই লালছড়া স্থিত রামকৃষ্ণ আশ্রমে জন্মতিথি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের সূচনা করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। এছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক কৃষ্ণেন্দু বিশ্বাস, সভাপতি মানিক দেবনাথ, সুধাংশু বণিক সহ অন্যান্যরা। এদিনের রক্তদান শিবিরে 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। জয়তু শ্রী রামকৃষ্ণ। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের 190তম আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের খোয়াই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে 4 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালা আমাদেরকে সাজিয়েছি আমরা। সেই অনুষ্ঠানের মধ্যে বস্ত্রদান থেকে ধরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাপন করেছি। আজকে 2রা মার্চ আমাদের এই আশ্রমের নাট মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মহতী রক্তদান শিবির। আমরা প্রতি বছরই এই রক্তদান শিবির ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আমরা পালন করে থাকি। আমরা আশা রাখছি এবারও আমাদের রক্তদাতার সংখ্যা গতবারের মতোই সুন্দরভাবে থাকবে এবং আশানুরূপ থাকবে। রবিবার রাজধানীর জ্যাকসন গেটে স্থিত টিজিইএফ এর কনফারেন্স হলে অল ত্রিপুরা ইউভার্স অ্যান্ড এন্টিজেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রয়াত বলাই গোস্বামী স্মৃতিতে এক স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ আরও অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রয়াত জেলা সভাপতি বলাই গোস্বামীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। সাংসদ রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত 13ই এপ্রিল প্রয়াত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি, টিআরটিসি চেয়ারম্যান এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব বলাই গোস্বামী। এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। তিনি রাজ্যের হ্যান্ডলুম হ্যান্ডিক্যাপডসদের চেয়ারম্যান ছিলেন। আন্টিজনদের সাথে তার অন্তত নিবিড় সম্পর্ক ছিল, তাই তারাও এই স্মরণ সভার আয়োজন করে শ্রদ্ধা নিবেদন করেন। তারা অবগত আছেন যে গত 13ই ফেব্রুয়ারি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি এবং টিআরটিসির চেয়ারম্যান এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব স্বর্গীয় বলাই গোস্বামী প্রয়াত হয়েছেন। এটা খুব আমাদের কাছে দুঃখজনক, বেদনাদায়ক। উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে অল ত্রিপুরা উইভার্স অ্যান্ড আর্টিজেন
কারণ আমরা জানি উনি একটা পিরিয়ডে আমাদের ত্রিপুরা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটসের চেয়ারম্যান ছিলেন। তো আর্টিজেনদের সঙ্গে ওনার একটা নিবিড় সম্পর্ক ছিল, তাই অনেক দিন ধরে বলছিলেন যে তারাও একটি স্মরণ সভা করতে চান। আজকে ওনারা সমবেত হয়েছেন। আমাদের শ্রদ্ধেয় নেতা এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি স্বর্গীয় বলাই গোস্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে রবিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন এবং ত্রিপুরা এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটির যৌথ উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন টিইসিসির প্রচার সম্পাদক সঞ্জয় মিত্র, সংগঠনের নেতৃত্ব মহুয়া রায় সহ অন্যান্যরা। সংগঠনের নেতৃত্ব মহুয়া রায় জানান, সারা বিশ্বের মতো দেশেও নারীরা নির্যাতনের শিকার। দেশে নারীদের জন্য আইন থাকলেও এর সঠিক বিচার হচ্ছে না। ঘরে ও বাইরে মহিলারা হয়রানির শিকার হচ্ছে। পণের জন্য বলি হতে হচ্ছে গৃহবধূদের। পুরুষদের সাথে নারীদের সমতা থাকার কথা থাকলেও বাস্তবে তা পরিলক্ষিত হচ্ছে না। এর বাইরে নয়, ত্রিপুরাও এমনটাই অভিযোগ তুলে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক মুহূর্তে আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড, আমরা মহিলা সাব কমিটি একটা আমাদের রয়েছে। এই মহিলা সাব কমিটির আয়োজনে আমরা রাস্তায় এই আন্তর্জাতিক দিবস নারী দিবসের কর্মসূচি আমরা পালন করছি। আমরা জানি যে আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় ৭৭ বছর হলো। এছাড়াও আমরা জানি সারা বিশ্বের দেশে দেশে নারীরা আজকে কিন্তু শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছেন। আমাদের দেশেও এর বাইরে না। নারীদের উপর অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে বহু আইন হয়েছে, তারপরেও আমরা দেখছি নির্ভয়া, তারপরেও আমরা দেখছি বিলকিস বানু, আমরা দেখছি হাথরাসের ঘটনা, আমরা এই সমস্ত ঘটনা দেখছি, কিন্তু কয়টার বিচার হচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে আন্তর্জাতিক নারী দিবসের যে স্লোগান, সেটা হচ্ছে আমরা রাস্তায় এই কর্মসূচি পালন করব। আমাদের ঘরে এবং কর্মক্ষেত্রে মহিলাদের যে হয়রানি করা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে, তার বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে নিয়ে, এটা শুধু মহিলাদের লড়াই নয়, মহিলা এবং পুরুষ মিলিতভাবে এই লড়াইয়ে আমরা সামিল হব। ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশনের উদ্যোগে 14তম ফেডারেশন কাপ সম্পন্ন হলো লখনৌতে। এতে ত্রিপুরার মেয়ে রীতা নাগ অংশগ্রহণ করে স্বর্ণ পদক অর্জন করে। রীতা নাগ ত্রিপুরার প্রথম মহিলা বডি বিল্ডার, যিনি এই ফেডারেশন কাপে অংশগ্রহণ করে স্বর্ণ পদক অর্জন করেছেন। রবিবার তাঁকে আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বডি বিল্ডার দুলাল কর্মকার সহ সংস্থার সচিব তন্ময় দাস প্রমুখ। রীতা নাগের এই সাফল্যে খুশি গোটা রাজ্যবাসী। ফার্স্ট আমি হিসেবে আমি বডি বিল্ডিংয়ে পার্টিসিপেট করেছি ফেডারেশন কাপ ফিজিক্স ক্যাটাগরি। অ্যান্ড ওইখানে মানে কম্পিটিশনটা অনেকটা টাফ ছিল, তার মধ্যে আমি প্রথম হয়েছি। তো এটা নিয়ে আমি অনেক গর্বিত। ত্রিপুরার নামটা আমি উজ্জ্বল করতে পেরেছি, আর সামনেও আমি চেষ্টা করবো আরও বেটার করতে। এবারে লখনৌতে আয়োজিত ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন দ্বারা 14th ফেডারেশন কাপ, যা ভারতবর্ষের উন্নত মানের ন্যাশনাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপগুলোর মতো একটা, তার মাঝে আমাদের ত্রিপুরার রীতা নাগ ফিজিক্স ক্যাটাগরিতে বিলো 155 পার্টিসিপেট করেছে, যেখানে ইন্টারন্যাশনাল লেভেলের ইন্টারন্যাশনাল অ্যাথলিটও ছিল। তাদের সঙ্গে কম্পিট করে সে ত্রিপুরার প্রথম মেয়ে হিসাবে গোল্ড মেডেল নিয়ে এসছে আমাদের রাজ্যে। আমরা রাজ্যবাসী হিসেবেও, অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ হিসাবেও আমরা অনেক গর্বিত তার উপর। আগামী দিন আমরা চেষ্টা করব ওকে ইন্টারন্যাশনাল সিলেকশন ট্রায়ালের জন্য পাঠাতে। যদি সিলেকশন পেয়ে যায়, আশা রাখছি আর খুব অল্প দিনের মধ্যে ত্রিপুরার নাম আজকে রাজ্য থেকে বেরিয়ে জাতীয় স্তরে গেছে এবং জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে সেটা যাবে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন শান্ত টিভির পর্দায়। নমস্কার।